ভোর 4টা থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেখো বাসেই আমরা এতজন যাচ্ছি। একটা বাসে আমরা ছিলাম 164 জনের মতন। তো যাই হোক ট্রাভেলিং বাস ছিল। তো খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করে নাচ করে গিয়েছিলাম। আমরা যে কজন দাঁড়িয়ে গেটের কাছে গিয়েছিলাম, তো যাই হোক আনন্দ করে নাচ টাচ করে গিয়েছিলাম। তো সবাই এতটা আসার সময় এত জার্নি করে এসেছি, এতটা কষ্ট লাগেনি, কারণ সবাই মিলেমিশে আনন্দ করে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি সবার কৌতূহল হচ্ছে অবশ্যই। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের কাছে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, আমি নমিতা চলে এলাম মিতা সন্তু লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, হ্যাঁ আনন্দদায়ক ভিডিও। তো দেখো আমি ধর্মতলার কাছে, ধর্মতলা নয় ওটা কোলাঘাটে, এখানে খাওয়ার জন্য চা খাওয়ার জন্য নেমে পড়েছি। চা খাওয়ার পরেই আমরা ধর্মতলা নেতাজি স্টেডিয়াম পার্কের কাছে পৌঁছে গেছি। আজকে ছিল আমার গুরুর দাদা দিদির বৌমা আসবে, ওখানে ওনাকে দেখতে আমরা এসেছি। গুরুর কথা কিছু শুনবো জানবো, ওই জন্য এসেছি। তো এসেই যেটা দেখলাম, এখানে আমি এসেই দেখছি এখানে এত সুন্দর আয়োজন, কি বলবো। দেখো এই যে দিদিভাইরা গুরুবনরা দাঁড়িয়ে আছেন, ওনারা কিন্তু খুব আমাদেরকে সম্মান জানাচ্ছিলেন। মানে কি বলবো, এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, স্ট্রিক্ট ছিল, পুলিশও ছিল। মানে কোনো কিছু এখানে ভিড় ভাট্টা ছিল না। এত হাজার হাজার লোকের ভিড়ের মাঝখানেও এত বড় একটা মাঠে ফাঁকাই জায়গা ছিল। তো চলো আমরা কজন মিলে এসলাম। তো আমাদের কোনো অসুবিধা হয়নি এখানে, কারণ আমি অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছিলাম। তো ভিডিওটা আগে থেকেই আপলোড করেছিল, তোমাদের সঙ্গে দিব দেওয়াই হয় না। তোমরা জানো আমি অনেকটা অসুস্থর কারণেও গুরুর টানে চলে গেছিলাম। আমার গুরুর টান এমনই যে আমি এতটা অসুস্থর মাঝখানেও গুরুর কাজে চলে গেছি। তো যাই হোক, প্রথমেই বলবো আমাদের শ্রী পরম পূজনীয় দাদা সাহেব দাদা আর নীলাম মা, মমতাময়ী মা, ওনার মাধ্যমে আমরা শিবকে গুরু মানতে পেরেছি, বা গুরু বলে যে মানবো ওটা আমরা জানতে পেরেছি শুধু দাদার মাধ্যমে, দিদির মাধ্যমে। তো ওনাদের বৌমা আসছিলেন বরখা দিদি, ওনাকে আমরা দেখার জন্য আজকে এখানে প্রোগ্রামে এসেছি। তো এই মাঠটা ছিল অনেক বড়। তো এই গ্রামে আমরা অনেক কিছু জানতে পারি দাদার কথা। প্রথমে দাদা যেখানে চর্চাস্থল বসান, যেখানে একটা উৎসব হয়েছিল, সেখানে মাত্র 13 জন দিয়ে দাদা 13 জন দিয়ে আরম্ভ করেছিলেন। তো দাদা সেখানেই বলে গিয়েছিলেন যে আজকে 13 জন দেখতে পাচ্ছ, কিছুদিন পরে 13 কোটি লোক হবে। সেটাই কিন্তু এখন প্রমাণিত হয়েছে, যখন কোটি কোটি লোক আমরা শিবকে গুরু মেনেছি, আমাদের ভালো হচ্ছে, অনেকে অনুভূতি পেয়েছি, আমিও পেয়েছি। আমি সবাইকে বলবো তোমরাও শিবকে গুরু মানো, অবশ্যই তোমরাও অনুভূতি পাবে। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নয়, করো কিছু না। এখানে তোমরা শুধু যে দীক্ষা এসব কিছু না, তোমরা শিবকে গুরু মানো, 3টা সূত্র মন দিয়ে করো, অবশ্যই তোমরা অনুভূতি পাবে। প্রথম সূত্র হচ্ছে দয়া চাওয়া, হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, এই শিষ্যার ওপর দয়া করো। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে চর্চা করা, আমি যদি দয়া পাই, আমি যদি পাই তাহলে আমি তো অপরকে বলবো, অপরকে বলে বোঝানো, এটা হচ্ছে আদর্শিত কর্ম। যে অপরকে বলে বোঝাও যে তুমি শিবকে গুরু মানো, এটা কলি যুগ, ধ্বংসের যুগ। এখানে টিকে থাকতে হলে শিবকে গুরু মানতে হবে, যিনি 3 ব্রহ্মাণ্ডের গুরু, ওনাকে তো মানতেই হবে। আমরা তো কোনো মানব গুরুকে গুরু মানছি না, সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব, ওনাকেই গুরু মানছি। তো গুরু মেনে আমরা লৌকিক জগতে আধ্যাত্মিক জগতে যেতে পারছি, হিংসার পথ থেকে দূরে যাচ্ছি। তো আমার তো অনেক ভালো লাগছে। আর তৃতীয় সূত্র হচ্ছে মাথায় আমরা হাত থেকে বলবো 108 বার নমঃ শিবায় বলবো। এই নমনটা আমরা কিভাবে করব। এই নমঃ শিবায়টা আমরা ভাগ ভাগ করে করব। আমরা হয়তো সকালে মনে মনে করব, কেউ জপমালা দিয়ে করব। যার যেভাবে ভালো লাগবে, যেভাবে যে করতে পারবে সেভাবেই করো, কিন্তু মনে মনে করলে এটা খুব ভালো হবে। নমঃ শিবায় যদি তোমরা মনে মনে যত নমঃ শিবায় করবে, তত তোমাদের দয়া পাবে, তত তোমরা অনুভূতি পাবে। যার যা কষ্ট আছে, দুঃখ আছে, বসে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে আসার আগে মনে মনে যে হে গুরু দয়া করো, আমার এই কষ্টটা হচ্ছে। সংসারে কারো কষ্ট, কারো শারীরিক কষ্ট, কারো মানসিক কষ্ট, মানুষের জীবনে সব রকম কষ্ট দুঃখ লেগেই থাকে। তো সবাই গুরুর কাছে যদি মন প্রাণ দিয়ে দয়া চাও, অবশ্যই দয়া পাবে। তো আমরা এখানে প্রথম প্রথম পৌঁছে গেছিলাম, ততটা ভিড় ছিল না। পরবর্তী স্টেপে দেখাবো আমি আমাদেরকে কতটা ভিড় ছিল। তো আমরা এখানে কজন এসছিলাম, কজন বলতে গেলে আমরা 2টা গাড়ি এসছিলাম আমাদের সেখান থেকে। আমরা কিন্তু এখন প্রায় গ্রামে গ্রামে গঞ্জে অনেকে শিবকে গুরু মেনেছি, কারণ
বোবাও কথা বলতে পারছে শিবকে গুরু মেনে। এতটাই অনুভূতি, এতটাই দয়া। দাদা ডাইরেক্ট, দাদা তো সরাসরি এনে দিয়েছেন গুরুকে। দাদা কিন্তু মাঝখানে নেই যে আমাকে গুরু বানো তারপরে শিবকে গুরু বানো, না। দাদা বলেছেন আমি মানব গুরু, আমার তো মৃত্যু আছে, কিন্তু শিবের কোনো মানে কি বলবো, জন্ম মৃত্যু কিছু নেই, ওনাকেই গুরু মানো। ওই শিবকে গুরু মানলে কিছু পাই না পাই মনে শান্তি পাবে। আর তিনি ব্রহ্মাণ্ডের যিনি গুরু, ওনাকে সে গুরু মানছ। তো আমরা আজ এইখানে কলকাতায় গিয়েছিলাম। তো অনেক দূর, অনেকে রাঁচি দাদার বাড়ি, দিদির বাড়ি। তো অনেকে অনেক জায়গায় যেতে পারে, আমরা যেতে পারি না। আমার ছোট বাচ্চা, এই হচ্ছে দাদার দিদি, আর এই হচ্ছে আমাদের গুরু। তো আমরা এখানে, আমার শাশুড়ি মা কিছু জিনিস নেবেন বলছিলেন, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো সবাইকে বলবো, এখানে টাকা পয়সা কিছু লাগে না, শুধু মনে ভাব ভক্তি প্রেম, এই তিনটা জিনিস লাগে। মনের মধ্যে যদি ভাব ভক্তি প্রেম থাকে, তাহলে শিবকে তোমরা নিজের আপন করতে পারবে। দেখো, একটা বাচ্চা জন্মগ্রহণের আগে আমাদের মধ্যে মা মা ভাব চলে আসে, মায়ের মতন আচরণ চলে আসে। সেরকম শিবকেও মন থেকে যখন জাগাবে মনের মধ্যেও, তখন মানে শিষ্যার যে একটা ভাব ভক্তি প্রেম সব চলে আসবে। তো আমাদের সামনে যে আমাদের সামনে যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কের জন্য আমাদের ভালোবাসাটা উজাড় হয়ে বেরিয়ে আসে। তো সেরকম শিবেরও আমাদের গুরু শিষ্য সম্পর্কটা যদি আমাদের সামনে আসে, তাহলে আমাদেরও মনের মধ্যে থেকে সে ভাব ভক্তি প্রেমটা জাগরণ ঘটবে। তো আমরা দ্বিতীয় ভজনে জাগরণ ভজন বলি, আমার এই ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই কিছুদিনের মধ্যে আর একটা নতুন ভিডিও শুধু শিব চর্চা নিয়ে ভিডিও আসতে চলেছে। বন্ধুরা সবাই পাশে থাকবে, ভালোবাসা দিতে থাকবে। এতটা রোদের মধ্যেও দেখো আমরা কিভাবে বসেছিলাম, শুধু আমার দাদা দিদি গুরুর দয়াতে। এতটা রোদের মধ্যেও কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কোত্থেকে বুঝতে পারিনি। এইসব দেখতে পাচ্ছ দিদিভাইরা, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানকার কার্যক্রম পরিচালনা করছিলেন। আর সবাই একই কালারের ড্রেস পরেছিল বলে এখানকার চিনতেও পারছিলাম। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এরকম সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি প্রথমবার এসেছি গুরুর দয়াতে। অনেকটা অসুস্থ আছি, তোমরা জানো আমি ভিডিও ঠিক মতন দিতে পারি না। তো এত অসুস্থ থাকার মধ্যেও যে আমি আসতে পেরেছি, এটাই অনেক। আর সত্যি আমাদের গাড়িতে 164 জন ছিল। আমরা অনেকটা দাঁড়িয়ে জার্নি করে এসেছি, কিন্তু আমার ক্লান্তি মনে হচ্ছে না। অনেকটা মনের মধ্যে আনন্দ ফুর্তি ছিল। যাবার সময়ও ঠিক ওভাবেই, যাবার সময় নেচে খেলে গেছি। আর আমার অ্যাসিডিটির প্রবলেম, তো আমি যাই খাই না কেন আমার অ্যাসিড হয়ে যায়। তো যাওয়ার সময় একটু অ্যাসিড হয়ে গেছিলো। বাড়িতে গিয়ে একটু উইকনেস লাগছিল, কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে। এমনি কোথাও গেলে আমরা অনেকটা কি বলো তো, খারাপ খারাপ লাগে শরীরটা। এতটা রোদে এতটা জার্নি, 5-10 ঘন্টা বসে যাওয়া জার্নি, তারপরে সেখানে সারাদিন থাকা, আবার রাত্রে ব্যাক করে বাড়ি আসা, অনেকটা কষ্টের। তো সেখানে যে আমি এসে আমি একদম ক্লান্তি অনুভব করতে পারিনি। শুধু গুরুকে বলছি, গুরু দয়া দাও যেন আমি তোমার এই অনুষ্ঠানটা ভালো করে শুনতে পারি, দেখতে পারি, উপভোগ করতে পারি, আর এখানে কিছু ভালো করে বাড়ি যেতে পারি আমার বাচ্চাদের নিয়ে। ব্যাস এটুকুই দোয়া চেয়ে গেছিলাম। তো এত মানুষ ভিড়, তোমরাই শুধু দেখো, আমার মুখের কথা নয়, তোমরা নিজেরা দেখে বিশ্বাস করো কত মানুষ হয়েছে। আমরা যখন গেছিলাম প্রথম প্রথম কেউ ছিল না। তো যেই না চর্চা শুরু হয়েছে, এই যে বরখাদি বসছেন সামনে, দাদা বসছেন, হয়তো আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করছি বলে দেখতে পাচ্ছে না। আর এতটা রোদ পড়েছিল ক্যামেরার চোখে, ক্যামেরার সামনে, যে ছবিটা তোলাই যাচ্ছিল না। তো যাই হোক, তার মধ্যেই মেয়ের আবার খিদে পেয়ে যায়। তাকে বললাম চানা মশলাগুলো খেয়ে নে, চল। তো দুপুরবেলা লাঞ্চটা ছিল আমাদের এখানেই। তারপরে চলে এলাম এখানে। আমাদের এত মানুষের ভিড়ের মাঝে হয়তো স্টেজে বরখাদিকে সবাইকে দেখা যাচ্ছে না, ওই জন্য আমার এখানে জায়গায় জায়গায় টিভি পর্দার ব্যবস্থা করেছিল। তো ওই পর্দাতেও তোমাদেরকে দেখালাম একটু। খুব ভালো লাগছিল, এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো ছিল। আর একটু গরম ছিল ওই যা, নাহলে আর সব কিছুই ভালো ছিল। আর এত বড় মাঠে এত মানুষ হওয়া সত্ত্বেও দেখো, কেউ ছাতা, কি বলবো, এত গুরুর দয়া, এত গুরুর প্রতি সবার টান ভালোবাসা প্রেম ভক্তি, যে দেখো কেউ মাথায় পেপার, কেউ মাথায় ছাতা, কারোর মাথায় রুমাল, যাই হোক করে দাঁড়িয়ে আছে দু কথা শুনবে বলে। দাদার কথা, দিদির কথা। দাদা আমাদের 12 বছর বয়সে শিব শিবের প্রতি যে দাদার টান, দাদা তখন বুঝতেন না, একটা অজ্ঞান বালক। 12 বছর বয়স আর কত, সেই বয়সেও দাদা পাইপ দিয়ে পিচকারি মরে কাগজের যে ফটো হতো ওগুলা ধুয়ে দিতেন। তখন ওনার মা বলেছিলেন, বড় ছোঁয়া,
মানে বড় ছেলেকে বলেছিলেন, উনার তো বড় ছেলে, "তুই এটা কী করছিস?" "না, আমি দেখছি তোমার শিবের কত শক্তি, আমার জলের মাধ্যমে ধুয়ে চলে যাচ্ছে।" তো ওই খেলার ছল আজকেও কথা হয়ে আজকে সবার কাছে বাণী হয়ে থেকে গেছে। তো আমার এই দাদা মানে গুরু মেনেছেন কিন্তু মাধ্যম হয়ে থাকেননি। অনেকে মাধ্যম হয়ে থেকেছে কিন্তু দাদা থাকেননি। দাদা সরাসরি আমাদেরকে গুরুর কাছে আমাদের কাছে এনে দিয়েছে। দাদা একবার ওনার মাকে বলেছিলেন, মানুষ উপরে চলে গেলে বলা হয় ভগবানের কাছে চলে গেছে। মানুষ যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে ভগবানের কাছ থেকে এসছে। তাহলে কেন মানুষের কাছে ভগবান আসবে না? দাদা এই কথাটা বলেছিলেন। আমি একদিন এনে দেখাবো ভগবানকে মানুষের মাঝখানে। আজকে কিন্তু দাদা সেটাই করে দিয়ে গেছেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। যদি ভালো না লাগে করার দরকার নেই। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার ভিডিওটা একটু লং হয়ে গেল, তবুও কী বলবো, গুরুর কথা দাদার কথা বললে শেষ হয় না। আর বলতে গিয়ে আমি সত্যি কথা বলছি, আমি থামতেই পারি না। তো যাই হোক, দেখো এবার কিন্তু মানুষের যাওয়ার পালা হয়েছে। এখন বাজে প্রায় 2:30টার মতন। তো এত রোদের মাঝখানে এত লোক 2:30টার অবধি বসেছিল। আর ঘুরে যাওয়ার সময় এই যে সাঁকোটা দেখতে পাচ্ছ, এটা কোন ব্রিজ তোমরা একটু জানাবে, ঠিক আছে? আমি ঘুরে যাচ্ছিলাম, আমি কলকাতায় ততটা কিছু চিনি না। 2 নম্বর কথা হচ্ছে আমি কলকাতা মানে এটাকে নিয়ে 2বার এলাম। ফার্স্ট টাইম একটা ছোটোবেলায় এসেছিলাম আর একটা দ্বিতীয়বার। তো আমি বিশেষ কিছু জানি না। আমাকে এখানকার কিছু দৃশ্য ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গাড়িতে আসার সময় আমরা কীভাবে আনন্দ করছিলাম দেখো বন্ধুরা, পুরো নেচে নেচে দেখো। এই একজন আমাদের দিদা, সবাই গুরু বোন গুরু ভাই ছিলাম। তো সবাই আনন্দ করছিলাম, পুরো একদম গান চালিয়ে নেচে নেচে। অবস্থাটা আমাদের খারাপই ছিল, কারণ চুল টুল একাকার অবস্থা। তবু কতটা এনজয় কতটা আনন্দ করছিলাম। তো বন্ধুরা চলো টাটা।